দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে সেফ এক্সিটের কথা ভাবছে। এনসিপি নেতাদের এই বক্তব্য বেশ কদিন আগে ৫ই সেপ্টেম্বরের আজ আ উপদেষ্টাদের একজন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তার জবাব দিয়েছে। ঠিক কি বললেন তিনি? আর এই বক্তব্য আসলে রাজনৈতিক অঙ্গনে কিভাবে বিশ্লেষণ করা হচ্ছে? এসব নিয়ে আমাদের আজকের আ আলোচনার বিষয় উপদেষ্টাদের সেফ এক্সিট বিতর্ক। এসব নিয়ে আলোচনার জন্য প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে। আর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জোহা। প্রথম আলোর বার্তা কক্ষর আয়োজনের আজকের অতিথি ব্যারিস্টার কায়সার কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যেটি বলছিলাম আমি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি মন্তব্য করেছেন এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম, পরবর্তীতে এনসিপির অন্যান্যরাও তার বিষয়ে কথা বলেছেন। আজকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি এনসিপির মতো মানে আমার প্রশ্ন যে আপনারাও ভাবেন কিনা, অর্থাৎ বিএনপিও ভাবে কিনা যে সেফ এক্সিট তারা চাচ্ছেন এবং তার কথার মধ্যে একটা ইঙ্গিত আছে নাহিদ ইসলামের প্রথম যে বক্তব্য যে কোন পার্টির সঙ্গে আঁতাত করে। প্রশ্নটা হচ্ছে সেই আঁতাতটাকে বিএনপির সঙ্গে আ কোন আঁতাত বলতে তিনি কি বুঝিয়েছেন জানি না। কিন্তু যা বোঝায় সেটি হচ্ছে আপনাদের সাথে এরকম কোন যা পাবলিকলি কেউ জানেন না এরকম কোন আঁতাত হয়েছে কিনা। তার মধ্য দিয়ে যে উপদেষ্টারা সেফ এক্সিট অর্থাৎ দেশের বাইরেও চলে যেতে পারেন সেরকম বিষয় আলোচিত হচ্ছে। ধন্যবাদ। আমার কাছে তো মনে হচ্ছে সবার আগে নাহিদ ইসলামকে এই প্রশ্নটা করা উচিত ছিল সাংবাদিকদের পক্ষ থেকে। উনি যখন উপদেষ্টা ছিলেন, উনি কি সেফ এক্সিট এর জন্য কারো সাথে কোনো সলা পরামর্শ করেছিলেন কিনা? অথবা এজ অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট উনি কি এই সেফ এক্সিট এর পরিকল্পনাটা যদি থেকে থাকে সেটার সাথে ইনভলভ কিনা বা ছিলেন কিনা? নাহিদ ইসলাম সাহেবকে আগে জিজ্ঞেস করা উচিত যে উপদেষ্টা থাকা অবস্থায় আপনার অবস্থানটা কি ছিল? অফকোর্স উনি যে কথাটা বললেন দেখুন, আসলে উপদেষ্টা যারা হয়েছে তারা তো স্বেচ্ছায় এখানে হয়তোবা কেউ আসেননি। তাদেরকে ইনভাইট করে আনা হয়েছে। সো প্রত্যেকেরই একটা জায়গায় একটা কেরিয়ারের জায়গা আছে। যেমন ধরেন হয়তো ২-৩ জন উপদেষ্টা হয়ে গেছিলেন হ্যাপেন টু বি একটা গণ অভ্যুত্থানের ১.৫ মাসের নেতৃত্ব উনারা দিয়ে উপদেষ্টা হয়েছিলেন। এবং আমরা কিন্তু প্রত্যেকেই সেটাকে ওয়েলকাম জানানো হয়েছে বা অ্যাকসেপ্টেড ছিলেন। যে ৩ জন উপদেষ্টা হয়েছিলেন ছাত্র প্রতিনিধি হিসাবে। ওয়েলকাম পাশাপাশি পিপল অফ বাংলাদেশ অ্যাকসেপ্টেড। তার পরবর্তীতে তাদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে। আই এম নট গোইং দ্যাট পার্ট। বাট হোয়াট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন এই ৩ জনের বাইরে যারা উপদেষ্টা হয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু একটা গোল্ডেন ক্যারিয়ার আছে ক্ষেত্রে। তো এই সমস্ত আ এবং তাদের পলিটিক্যাল ক্যারিয়ার নেই। রাদার প্রফেশনাল ক্যারিয়ার আছে। তো এই প্রফেশনাল ক্যারিয়ার সম্পন্ন মানুষদেরকে আ দেশের মানুষ এনে পলিটিক্যাল পার্টি এনে বা বসানোর পরে তাদেরকে নিয়ে যদি এই ধরনের তির্যক মন্তব্য করা হয়, এটা আসলে দুঃখজনক। ইটস নট আ হেলথি প্র্যাকটিস। অনেকটা কাছাকাছি থেকে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তিনি যেটা বলেছেন আমি তাকে কোট করে পড়ছি। এটা উনি বলতে উনি নাহিদ ইসলামকে বুঝিয়েছেন যে উনি অভিমান থেকে বলেছেন নাকি কোন একটা ব্যাপারে উনার গ্রিভেন্স আছে। এই বিষয়গুলো উনাকে পরিষ্কার করতে হবে। উনি যদি কখনো পরিষ্কার করেন সেটা নিয়ে বক্তব্য আসে তারপরে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে। আমি দুটো বিষয়ে উল্লেখ করছি। একটা হচ্ছে অভিমান। আপনি উল্লেখ করেছেন এরই মধ্যে যে উনিও সরকারের অংশ ছিলেন মাত্র কয়েকদিন আগে। অনেকে অনুমান করেন আরো ছাত্র প্রতিনিধি তারাও এদিকে এনসিপির অংশ আবার সরকারের অংশ। অনেকে এটাও বলেন। তো পাবলিক পারসেপশন। একটি পাবলিক পারসেপশন যদিও মানে খাতা কলমে নয়। কিন্তু এখানে অভিমানের আসলে কোন এই রাষ্ট্রীয় একদিকে সরকার একদিকে একটি দলের প্রধান। এইখানে আসলে আলোচনার ক্ষেত্রে অভিমানের কোন সুযোগ আছে কিনা এটি একটি ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রিভেন্স বলতে কি থাকতে পারে এখানে? আমি একটা পার্টি যে অভিমান আসলে কি দেখুন, যেহেতু মাননীয় উপদেষ্টা যিনি কথাটা বলেছেন এবং জনাব নাহিদ ইসলাম উভয়েই একই ক্যাবিনেট যদি আমরা ধরি ক্যাবিনেটের মেম্বার ছিলেন। জি। কদিন আগেই ছিলেন। এর মধ্যে যেহেতু নাহিদ ইসলাম সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, অতএব তাদের ওয়ার্কিং রিলেশন এর উপরে মান অভিমানটা
দ্যাট কোয়েশ্চেন, কারণ ওনারা যেহেতু একসাথে কাজ করেছেন, ওয়ার্কিং রিলেশনসটা ওনাদের সাথে ছিল, এবং যিনি যে উপদেষ্টা মহোদয় এই কথাটা বলেছেন উনি হয়তোবা বলতে পারবেন অভিমান বলতে তিনি কি বুঝিয়েছেন। আর গ্রিভান্সেস কথাটা, হ্যাঁ, এইটার মধ্যে কিছুটা তাৎপর্য খুঁজে পাওয়া যেতে পারে যে অভিমানী হোক, স্বেচ্ছায় অনিচ্ছায় যে কারণেই হোক, উনি যেহেতু চলে এসছেন আমাদের কাতারে, অর্থাৎ জনগণের কাতারে, এবং একটা নতুন রাজনৈতিক দলের, যদিও রেজিস্ট্রেশন হয়নি, নেতৃত্ব দিচ্ছেন, তারপরে মানে রাজনীতিবিদের কাতারে, এটা সবচেয়ে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এখন আমার আপনার মানে আমাদের মতো যারা রাজনৈতিক কর্মী তাদের কাতারে চলে এসছেন, এবং উনি কিন্তু ওভারওয়েলমিং সাপোর্ট পেয়েছেন এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে। প্রত্যেকে কিন্তু সাধুবাদ, অভিনন্দন জানিয়েছেন। তো এখানে গ্রিভান্সটাও কেমন থাকতে পারে, গ্রিভান্সটা কখন তৈরি হয়? আমি যখন ক্ষতিগ্রস্ত হই, মানে কোনো একটা বিষয়ে কিছু একটা হইলে গ্রিভান্সেস তৈরি হয়। আমার কাছে টোটাল দুইটা পয়েন্টেই খুব অবস্কিউর মনে হচ্ছে। অভিমানের জায়গাটা কি, গ্রিভান্সের জায়গাটা কি, অবস্কিউর মনে হচ্ছে। এই কারণে আমার মনে হয় মাননীয় উপদেষ্টা যিনি বলেছেন উনি হয়তো বেটার পজিশন টু এক্সপ্লেইন এই দুইটা স্ট্রাইকিং ওয়ার্ড কি বুঝিয়েছে। আমি একটু যদি এগিয়ে দিই আপনাকে, সেটি হচ্ছে যে এনসিপি সম্পর্কে যখন কোনো আলোচনায় আসে, যে কেউ এখানে যারা আলোচক আসেন তাদের মধ্যে একাধিক আলোচক এই বিষয়টি বলেছেন যে এনসিপি সরকারের অত্যন্ত সুনজরে আছেন, অন্তত এইটুকু বলেন। মানে মদতপুষ্ট নাই বললাম, কিন্তু সুনজরে আছেন তাদের। সেখানে এনসিপির সাথে সরকারের সেই সম্পর্কের জায়গা থেকে একটু ডিস্টেন্স তৈরি হয়েছে বলে আপনার মনে হয় কিনা? বিশেষ করে নিউ ইয়র্কে যে ঘটনা হলো, ডিম ছোড়া, বা দেশের অন্যান্য সব পরিস্থিতি বিবেচনায়। দেখুন, সরকারের সুনজরে আছেন বা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন, এই সরকার অনেকভাবে ব্যাখ্যা করেছেন। এটার হয়তো একটা কারণ থাকতে পারে, যেহেতু যারা ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন ওই দীর্ঘ 17 বছর আন্দোলনের শেষ পরিণতিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, দে বিকেম পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অংশ হয়ে গেছিলেন, এবং এই অংশেরই কিছু দুই চারজন, আবার একজন তো পদত্যাগ করলেন, আর যারা আগে থেকে ছিলেন দে আর পার্ট এন্ড পার্সেল। তো যে কারণে মানুষ হয়তো ভাবে যে সুনজরে আছে, এবং অনেকে সেটাকে পপুলারলি নোন অ্যাজ কিংস পার্টি সেটাও বলে থাকতে পারেন। তো কিংস পার্টি বলেছেন, ডক্টর ইউনূসের পার্টি, এনসিপি, এগুলো অনেকে অনেক রকম কথা বলেছে। এটা কমনলি অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, বাট রিসেন্ট যে ডিম ছুড়া বা এটা হয়তো বা কিছু কিছু বিষয়ে আপত্তি থাকতে পারে পার্টির পক্ষ থেকে। আর এমনিতেও জনগণও যে দুইজন উপদেষ্টা মহোদয় এখনো আছেন, পার্টিকুলারলি কি আইএলজিআরডি মিনিস্টার, এলজিআরডির দায়িত্বে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জি, উনার ব্যাপারে তো পাবলিক পারসেপশন একটু তো আমার মনে হয় যে এখানে কিছুটা আছে, মানুষজন ভিন্নভাবে ভিন্ন কিছু ব্যাখ্যা করেন। মানে আপনি নেগেটিভলি বলছেন যে আলোচনাটা, আই মিন ইটস নট পজিটিভ। যেমন উনি এলজিআরডি মিনিস্ট্রির দায়িত্বে সারা বাংলাদেশের নিজের উপজেলাতে উনি কয়েকশো কোটি টাকা দিয়ে দিয়েছেন। সো এটা তো মানুষ আশা করেনি, শুধুমাত্র ওই উপজেলার লোকজনই তো আন্দোলন করেননি। আর উনি ওই উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তো ওই উপজেলার প্রতিনিধি হিসাবে না, সারা দেশের। যদি মেম্বার অফ পার্লামেন্ট বা একজন মিনিস্টার করতেন যে ইয়েস আই ওয়াজ ইলেক্টেড বাই মাই কনস্টিটিউয়েন্টস, সো দেয়ারফর আই হ্যাভ এ স্পেশাল একটা আছে আমার কনস্টিটিউয়েন্টদের প্রতি, সেটা করতেন। তো এই যে উনি নির্বাচিতদের কম বেশি থাকে, যদিও এটা ফেয়ার না, এথিক্যাল না, তারপরে কম বেশি অ্যাকসেপ্ট করা যায়, বাট ইন হিজ পজিশন ইট ইজ আনএথিক্যাল, এবং উনি কোনো অবস্থাতে এটা করা উচিত হয়নি যে টোটাল বাংলাদেশের বিরাট একটা অংশ ওনার নিজের থানায় দিয়েছেন। এইটা একটা মনে হয় ইটস এ ব্যাড প্র্যাকটিস, এবং কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করেছেন, পারপাসিভ অ্যাপ্রোচ আছে, আলটেরিয়ার কোনো মোটিভ এখানে হয়তো ওনার কাজ করছে, এটা মানুষ ধারণা করে। ওনার বিষয়ে আলোচনা, আমি সেফ এক্সিট নিয়ে আমরা কথা বলছিলাম। সেফ এক্সিটের একটা বিষয় আমাদের দেশের মানে খুবই দেখা যায়। আমি যদি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা জিনিসের তুলনা করি এভাবে, যে যখন বিএনপি ক্ষমতায় থাকে না, তখন বিএনপির শীর্ষ নেতা তাদের দেশের বাইরে থাকতে আমরা দেখি, অনেক নেতাকে, শীর্ষ নেতৃত্ব সহ। আবার আওয়ামী লীগের যখন নাই, তখন তারা দেশের বাইরে। এখন এই যে বাস্তবতা বাংলাদেশের রাজনীতির, এইটা কি আসলে এরই ধারাবাহিকতায় এই সেফ এক্সিটের প্রসঙ্গে এসেছে বলে মনে হয় কিনা? কারণ এর আগে আমরা যেটা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসেনি, কিন্তু কেয়ারটেকারের অনেকেই দেশে ছিলেন, যদিও শীর্ষ 2-3 জন দেশের বাইরে থাকতে দেখেছি আমরা।
এই যে দেশের বাইরে থাকতে দেখেছেন, এই প্রবণতাটা কখন শুরু হয়েছে? আফটার 1/11। এর আগে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টও ছিল, এর আগে কিন্তু বিএনপি আওয়ামী লীগ মিলেই ছিল, কেউ কিন্তু দেশেই ছিল, ক্ষমতার বাইরে থাকলেও দেশে ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে যারা ছিলেন বরঞ্চ দে ওয়ার ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য অর্ডিনারি পিপল অফ দ্য সোসাইটি, মানে তাদের ভোটার, তাদের সাধারণ মানুষ এবং যারা উপদেষ্টা ছিলেন তারাও কিন্তু ওয়েল রিকগনাইজড, ওয়েল অ্যাকসেপ্টেড ছিলেন। তাহলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় যে 1/11 বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা মানে যদি রেখাপাত হিসাবে ধরেন, এটা একটা নেগেটিভ ওয়েতে 1/11 এর থেকে আমরা এখন পর্যন্ত আছি। যেমন জাতীয় রাজনীতির ক্যারেক্টারটাই বা বাংলাদেশের যে রাজনৈতিক সম্প্রীতি, সেই ক্যারেক্টারটা অনেকটা 1/11 থেকেই মানে অবনতির দিকে যাচ্ছে। যেমন ধরেন 1/11-এ বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি ব্রুটালি টর্চার করা হয়েছিল। উনার বিরুদ্ধে তৎকালীন সময়ের যে অভিযোগগুলা ছিল, একটা অভিযোগ কি এখন পর্যন্ত সাবস্টেন্সিয়েট কেউ করতে পেরেছে? মিডিয়া ট্রায়াল হয়েছে ওনার বিরুদ্ধে। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি বা এক্সপ্লেন করতে চাচ্ছি যে 1/11টা হয়েছিল একটা পারপাস নিয়ে, এবং তার ধারাবাহিকতায় কিন্তু শেখ হাসিনার সরকার আসলো। তারপরে তো জাতীয় রাজনীতি বা দেশ, মানুষের বাক স্বাধীনতা, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডে বাই ডে ডিক্রিজিং। সো আপনি 1/11-এর আগের এরা অফ বাংলাদেশ একরকম, এর পরের থেকে আরেক রকম। হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পারছি যে আপনি 1/11 সময়টাকে বলছেন যে তার 1/11 থেকে এই পরিস্থিতিটা এখন সেটা হচ্ছে সময়ের ব্যাপার। কিন্তু মানে আপনার অভিযোগের তীরটা কার দিকে? মানে কেন এই জিনিসটা এরকম হলো? যে রাজনৈতিক সম্প্রীতি আপনি যেটি বলছিলেন সেটি থাকলো না। যে একজন ক্ষমতায় আসলে আরেকজনকে দেশেই থাকতে দেওয়া হয় না। এই যে মানে অবস্থাটা মানসিক, এটা কেন? না, এইটা তো ধরেন 1/11 থেকে শুরু হয়েছে, আমি যেটা বললাম। তো অতএব যখন আপনি পাওয়ারে থাকবেন, ইট ইজ ইউর ডিউটি টু ব্রিং ট্রাস্ট অফ দ্য অপোজিশন অ্যাজ ওয়েল এজ অর্ডিনারি পিপল। সো এটা হাসিনাই ভালো জবাবটা দিতে পারবে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া জেলখানায় পড়েছে, কেন তিনি প্রকাশ্যে জনসভায় জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে তুই তুকারি করে বলেছেন সাহস থাকলে আসেন। হাসিনার উত্তর তো আমি দিতে পারবো না। আচ্ছা, ইয়ের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে বক্তব্য বা যে অভিযোগ করলেন সেটা নিশ্চয়ই শেখ হাসিনাকে প্রশ্ন করা যেতে পারে। কিন্তু তারেক রহমানের যে যাওয়ার যে সময়টা সেটা কিন্তু শেখ হাসিনার শাসনামল শুরু হওয়ার আগে। রাইট। সেজন্যই তো আমি তো দাগ দিচ্ছি 1/11 থেকে। ওই সময়ের অপরাধ মানে এটা মানে তাকে পাঠানোর এই জিনিসটা আসলে কার কারণে যেতে হয়েছিল তাকে? যারা 1/11 তৈরি করেছিলেন তারাই দে আর বেটার পজিশন টু আনসার। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে কারণে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি অ্যারেস্ট করা হয়েছিল এন্ড হি ওয়াজ ব্রুটালি টর্চারড, ইয়েস। যে কারণগুলো তৎকালীন সময়ে মানুষকে বলানো হয়েছে, বুঝানো হয়েছে বা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে। নট এ সিঙ্গেল, আজকে 1/11 হয়েছে সেই 2006-এ 7-এ, তখন থেকে আজকে এই 2025 কত বছর গেল? দীর্ঘ সময়। একটা বিষয়কে এখন পর্যন্ত প্রুভ করা গেছে বা সাবস্টেন্সিয়েট করা গেছে? মানে বুঝাই যাচ্ছে যে ওইটা একটা ছিল জনাব তারেক রহমান সাহেবের পলিটিক্যাল ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য একটা অপপ্রয়াস বা বিএনপির অবস্থানটাকে কোয়েশ্চেনেবল করার একটা অপপ্রয়াস। হ্যাঁ, উনি যেহেতু বিএনপি নেতা সেটা মানে রাজনৈতিকভাবে আপনারা ভাবতে পারেন। কিন্তু আমি সেফ এক্সিটের ব্যাপারটাকে এইভাবে প্রশ্ন করছি এইভাবে যে একটি রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগের কোন লিডার যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে আমরা রাজনৈতিক প্রতিহিংসা, তারা রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে ভাবি আমরা। বা বিএনপি আওয়ামী লীগের বলতেই তো পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টারা তারা মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আছে, তাদের আসলে সেফ এক্সিটের প্রসঙ্গ কেন আসবে? কারণ তারা তো কোনো এরকম রাজনৈতিক প্রতিপক্ষ না কারো। তাহলে তারা কাদের প্রতিপক্ষ? আমি তো সেজন্যই বললাম এই যে মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন, এভরি সিঙ্গেল ওয়ান আদার দেন দিস 3 জেন্টলম্যান, হ্যাঁ, তাদের ছাত্র প্রতিনিধি ছাড়া বাকি প্রত্যেকেরই কিন্তু একটা মানে স্বর্ণালী প্রফেশনাল ক্যারিয়ার আছে।
মানে প্রধান উপদেষ্টা থেকে রেজওয়ানা হাসান পর্যন্ত যদি আমরা প্রত্যেকের আলাদা করে আছে, মানে কিছু কম বেশি আপনার থাকতে পারে তর্ক বিতর্ক, বাট আপনি মনে করেন কি যে তাদের আসলে তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গটা আসার মতো পরিবেশ আছে এখন বাংলাদেশে নাকি? আমার কাছে তো কেন তাদের সেফ এক্সিট নিয়ে চিন্তা করতে হবে, আনলেস দে কমিটেড এনি ক্রাইম অর অ্যাক্ট দ্যাট বিন ডান এগেইনস্ট দ্য স্টেট। আমার কাছে তো মনে হচ্ছে না এরকম। এটা কেন নাহিদ সাহেব বললেন হি ইজ ইন বেটার পজিশন টু আনসার, বাট এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। শুধু নাহিদ ইসলাম না, আপনি আরেকটা বক্তব্য আমি পড়ে শোনাই, সার্জিস আলম এনসিপির আরেকজন নেতা। আমি তো এনসিপি ঘরানার লোক বলছি। তিনি দেখেন তার একটা বক্তব্য আপনাকে শোনাই। ও প্লিজ। সেটি হচ্ছে, পৃথিবীতে সেফ এক্সিট নামে একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যে প্রান্তে যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, সামনাসামনি হোক। দেখুন, প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া ঠিক না। সার্জিস আলম সাহেব বা নাহিদ ইসলাম সাহেবরা, উনারা তো ধরেন অফকোর্স খুবই বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অত্যন্ত ধ্রুবতারা হয়ে আছেন। হ্যাঁ, তো সবার উত্তরটা সবসময় দেওয়া যায় না বা দেওয়া উচিত না বটে, বাট আমার একটা কথা প্রায়ই মনে পড়ে। মানে আমার প্রশ্ন হচ্ছে, এটা কি থ্রেট মনে করেন কিনা? না, আমি একটা কথা প্রায়ই মনে পড়ে, সেটা হলো কি, আপনার সেটা হলো পাকিস্তানের জেনারেল ছিলেন পারভেজ মুশারফ। তো উনি যখন পাওয়ারে, তখন ইমরান খানের পলিটিক্যাল এন্ট্রি হলো। আচ্ছা, তখন ইমরান খান সম্পর্কে তাকে একটা প্রশ্ন করলেন সাংবাদিকরা, বিবিসি বা সামহাউ। তিনি তখন উত্তর দিলেন যে ইমরান খান ওয়ার্ল্ডের ক্যাপ্টেন হতে পারে বা পাকিস্তানের ক্যাপ্টেন হতে পারে, বাট পলিটিক্যাল মাঠে আন্ডার 17। আচ্ছা, ওই সময়ের জন্য। পরবর্তীতে গ্রাজুয়ালি ইমরান খান ইমপ্রুভ করেছেন 10, 15, 20 ইয়ার্স, মানে আন্ডার 17 থেকে শুরু ওই সময়ের জন্য। সো অনেক কথাই আছে, হয়তো বা আমাদের অবস্থান থেকে আনসার দেওয়া বা কারো ব্যক্তিগত কমেন্টের আনসার দেওয়া বোধহয় সমীচীন হবে না। আচ্ছা, বুঝতে পারছি। আন্ডার 17 এর আনসারটা সবসময় আমি মানে দেওয়াটা সমীচীন হবে না। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি সিনেট মেম্বার ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলন করে দেশে বিদেশে পড়াশোনা করে একজন প্রফেশনাল। এখন হলো কি, দেশের মানে বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার, এই সরকারের সাথে এখনো দুজন আছেন যাদের সাথে আবার এনসিপির সংযোগ আছে বলে মনে করা হয়। আবার যারা বক্তব্য রাখছেন তাদের সাথেও সরকারের ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগ আছে, বা তারা ইতিপূর্বে হয়েছে এবং তারা চাইলে গ্রুপিয়ালি বসতে পারেন। তাদের আসলে ভেতরে কোনো এমন কোনো বিষয় থাকতে পারে কিনা যেটির জন্য এই সেফ এক্সিটের প্রসঙ্গটা আসছে, যেটার মধ্যে কোনো অপরাধীর কোনো বিষয় জড়িয়ে আছে কিনা, বা অনেকে যে টাকা পাচারের প্রসঙ্গের কথাও অনেকে বলেছেন, অনেকে এদেশের সম্মান নিয়ে থাকবে যে এই যে এটাতে এক ধরনের থ্রেট মনে হয় কিনা, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ আপনাকে ধরবে, সামনাসামনিও ধরবে, এইটার মধ্যে তো এক ধরনের আমি হুমকি টের পাই। মানে এটা, মানে আমার বোঝাটা ঠিক আছে কিনা? মানে আমার কাছে মনে হয় যে এখন তো ওনারা প্রত্যেকেই জাতীয় রাজনীতিতে ইনভলভড। সো এই জাতীয় রাজনীতিতে বা এজ আই সেড, এখন রাজনীতির আকাশে ওনারা ধ্রুবতারা, নক্ষত্র এক একজন। তো ওনাদের প্রত্যেকটা কথায়, যেমন এই যে যেমন আপনি আলোচনায় আনলেন, আমি ডেলিভারেটলি অ্যাভয়েড করছি আনসার দেয়া, অনেকে আবার এটা আলোচনা করবে, বাট আমার কাছে মনে হয় যে জাতীয় রাজনীতির আঙ্গিকে বর্তমান প্রেক্ষাপটে ওনাদের যে অবস্থান, সেই অবস্থানটাকে মাথায় নিয়ে ওনাদের বোধহয় কথাবার্তা আরো বেশি সচেতন থাকা উচিত, সো দ্যাট কোনো ধরনের কোনো কনফিউশন সৃষ্টি না হয়। আর এনসিপির অনেক নেতাদের অনেকভাবে কথা আসছে, জাতীয় ইলেকশনটা তো সামনে, ধরেন অনেকে অ্যান্টিসিপেট করেছিলেন একরকম, যতই দিন ঘনিয়ে আসছে, ইলেকশনের ডামাডোল যখন আসছে, অনেকের মনে হয়তো অনেক ধরনের ফ্রাস্ট্রেশনও হতে পারে। কারণ ঢাকায় বসে এখানে রাজনীতি করা একরকম, আর কনস্টিটিউয়েন্সি বেসড রাজনীতি করা আরেক জিনিস। সো যখন যারা কনস্টিটিউয়েন্সি বেসড রাজনীতি করার জন্য আগ্রহী বা যাচ্ছেন, তারা তাদের রেসপন্সটা কেমন, হয়তোবা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অনেকের মধ্যে ফ্রাস্ট্রেশন আসতেও পারে, যে চেয়েছিলাম একরকম, কেন এরকম হচ্ছে, সেটা হতে পারে। দেয়ার আর সো মেনি ইফ এন্ড বাট, এবং ভেরি ডিফিকাল্ট টু আনসার। না, অনেকে বলছেন যে আসলে উপদেষ্টার হয়ে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন, বা অনেকে এরকম বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে আসলে খুব বেশি কঠিন হবে না, তাদের অনেকে ডুয়াল সিটিজেন আছে, তাদের অনেকের ইন্টারন্যাশনাল যোগাযোগ এত ভালো আছে, তারা যে কোনো সময় খুব উন্নত দেশে যেতে পারবেন।
কাজে সেটা নিয়ে তাদের চিন্তা না করলেও চলবে, এই ধরনের মন্তব্য আসলে তো যে কেউ অনেক রকম মন্তব্য অনেক রকম করতে পারে। আমরা তো এটা তো সর্বজন বিদিত যে অনেক উপদেষ্টাই ডুয়াল সিটিজেন আছে, সেটা তো প্রথম থেকেই তো জেনে আসছি আমরা। বাট আমি যেটা এমফাসাইজ করছি, রাইটলি অর রংলি দে হ্যাভ বিন চোজেন এন্ড দে হ্যাভ বিন ফাংশনিং, এবং প্রত্যেকেরই কম বেশি একটা ভালো ক্যারিয়ার ছিল, হয়তো ছিল আছে, বা রিটায়ারমেন্টে যায়নি, অনেকে রিটায়ারমেন্টে গিয়েছেন। তো ওনাদেরকে আপনি ইনভাইট করে এসে সম্মানী জায়গায় বসিয়ে দেন সাবসিকুয়েন্টলি কোন ইন্টারেস্টে আবার তাদেরকে ক্রিটিসাইজ করছেন, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না, রেদার লেভেলিং দেম, এটা তো যিনি যে উপদেষ্টা মহোদয় বলেছেন যে ক্লিয়ার করতে হবে, শি হ্যাজ রাইটলি সেড সো। ওকে ওকে, এবারে বিষয়টাকে ভাবে বলি যে আসলে তো সেফ এক্সিট বলতে যেটা হচ্ছে যে নিরাপদে একটা চলে যাওয়া, আর আরেকটা হচ্ছে এই যে কোন একটা পদে থাকলে তাকে অসম্মান করা। পরবর্তী নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারের অংশ হলে বা সরকার গঠন করলে বা কোনোভাবে থাকবে, এটি সবাই আশা করেন। সে থাকলে বিরোধী মতের মানুষদের এই যে সেফ এক্সিটে বাধ্য করা অথবা বিরোধী মতকে দমন করা, যেগুলোর উদাহরণ আগে রয়েছে, বিশেষ করে আমরা বলবো যে আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ তখন যারা তৈরি হবে তাদের ক্ষেত্রে বিএনপির কোনো পলিসি আছে কিনা যেটা আপনারা প্রকাশ করতে পারেন বা বলেন যে আপনাদের কাছে সবাই নিরাপদ বোধ করবে কিনা? থ্যাংক ইউ, ভেরি গুড কোয়েশ্চেন টু আনসার। বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে 1979 থেকে একটা পিরিয়ড ছিলেন, পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন 91 থেকে 96 ছিলেন, 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন। এই যে তিনটা টার্ম ছিল বিএনপি, এই তিনটে টার্মের মধ্যে আপনি একটা কি নজির দেখাতে পারবেন যে একজন পলিটিশিয়ান, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অথবা একজন জার্নালিস্ট অথবা ভিন্ন মতের কেউ প্রাণ ভয়ে অথবা আত্মরক্ষার্থে বিদেশে পালিয়ে গেছেন? আপনার প্রশ্নের জবাবে যদি এটা বলে আপনার উত্তরটাই দেই, সেটা তখনও তো 111 হয়নি, 111 এর পরে শুরু হয়েছে এই ট্রেন্ডটা। হ্যাঁ, 111 এর শুরু হয়েছে। 111 এর পরে কারা পাওয়ারে এসছে? যারা পাওয়ারে এসছেন তাদের সময় কিন্তু অনেক কিছু ইতিপূর্বে ঘটেছে। যেমন 71 থেকে 75 পর্যন্ত তারা পাওয়ারে ছিলেন। গুম তো তখন শুরু হয়েছে। আমি বলতে চাচ্ছি কি যে বিএনপি এবং আওয়ামী লীগের বেসিক এজ এ পার্টি পার্থক্যটা কোথায়? আমাদের কিন্তু সেই জায়গাটা যেতে হবে। যেমন আওয়ামী লীগ স্বাধীনতার পরে সিরাজ শিকদারকে হত্যা করেছে ক্রসফায়ারের মধ্যে, গুম তৈরি করেছে। তো সেই গুম ক্রসফায়ার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। 1958-এ পাকিস্তানের সময় ডেপুটি স্পিকার শাহেদ আলীকে সংসদের ভিতরে পিটিয়ে আহত করলো, পরবর্তীতে মারা যায়। সো এই যে ফ্যাসিজমের ক্যারেক্টারটা, এটা আওয়ামী লীগের মজ্জাগত। হ্যাঁ, আওয়ামী লীগের আছে, কিন্তু বিএনপির মধ্যে কখনো ছিল না। আগে ছিল না, বাট যেহেতু ট্রেনটা শুরু হয়েছে, এবং আমার প্রশ্নটা আরো একটু যদি মানে পরিষ্কার করি, যে যেমন এইভাবে যদি বলি যে বিএনপি তো শিকার হয়েছে, তাই না? যেমন তারেক রহমান নিজেই দেশের বাইরে, এবং এটা তো উনি স্বেচ্ছায় যাননি, এবং স্বেচ্ছায় 17 বছর কেউ দেশের বাইরে থাকে না। তাহলে এটার একটা প্রতিশোধ পরায়ণতা তো মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে থাকে। সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, বাট যখন ইউ বিকাম এ পলিটিশিয়ান, স্টেটসম্যান, তার মধ্যে প্রতিশোধ পরায়ণতা থাকতে পারে না, থাকা উচিত না, থাকবেও না ইনশাআল্লাহ। হ্যাঁ, পার্টি হিসেবে সেম, যিনি নেতৃত্ব দিবেন তারেক রহমান একা তো বিএনপি না। আমি আসছি বাট আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচারের মাধ্যমে যা হওয়ার তাই হবে। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, করবে না, প্রতিশোধ পরায়ণ হবে না। কিন্তু আইনি প্রক্রিয়ায় ট্রান্সপারেন্ট ওয়েতে কেউ যদি দোষী হয়ে থাকেন, তার তো শাস্তি না হলে তো আরেকজন দোষীর সৃষ্টি হবে। আমি একটা বক্তব্য পড়ে শোনাই, এটা তারেক রহমানের। তিনি তার সাম্প্রতিককালে যে ইন্টারভিউ দিয়েছেন সেই সাক্ষাৎকারে বলেছেন, নির্যাতনকারী প্রত্যেকের বিচার হতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ অন্যায় করে থাকলে দেশের আইন অনুযায়ী তাও বিচার হতে হবে। আর এই জায়গাটায় মানে এটার মধ্যে কোন ধরনের প্রতিশোধ পরায়ণতা থাকার সুযোগ আসলে আছে কিনা? পাবলিক পারসেপশনের জায়গা থেকে কিন্তু আছে। আমি এর নিচে যে মতামতগুলো পড়েছি সেখানে এক ধরনের প্রশ্ন তুলেছেন অনেকে, আমি যে কারণে আপনাকে মানে প্রশ্ন তুলতে পারে, যদি কেউ প্রশ্ন তুলে আর এটা যদি সাবস্টেনশিয়েট করতে পারে যে প্রশ্ন তুললাম
প্রশ্ন যে কেউ যে কোনো বিষয়ে তুলতে পারে। এই যে আমি আপনার সাথে কথা বলছি, যে কোনো প্রশ্ন তুলতে পারে, বাট জি। এই প্রশ্নটাকে সাবস্টেন্সিয়েট করার মতো আমার যদি কোনো স্টেপস পায়, তখনই না এটা প্রমাণিত হবে। তো জনাব তারেক রহমান সাহেব যা বলেছেন যে হ্যাঁ, দেখুন কেউ যদি একটা অন্যায় করে ডেলিবারেটলি এবং সেই অন্যায়ের বিচারটা যদি না হয়, তাহলে কিন্তু আরেকদিন আরেকজন এর চেয়ে বড় অন্যায় করার সাহস পাবে। তো আইনি প্রক্রিয়ায় যদি অন্যায়কারীর বিচার হয়, তখন কিন্তু আরেকজন যদি অন্যায় করার চেষ্টাও করে যায়, সে কিন্তু ভাববে যে না, তার বিচার হয়েছে, আমারও একদিন বিচার হবে। আইনের শাসন কায়েম করা। কেন আজকে উন্নত বিশ্ব, লন্ডন, আমেরিকা বা প্রাচ্যের দেশগুলা কেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখে? বিকজ every steps of a politician and minister, everyone একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আপনি এটা মানে Accountability থাকে। মানে আপনি এটা মানে আদর্শ যেটা হওয়া উচিত সেই জায়গাটি বলছেন। Exactly, কিন্তু আমার exactly. প্রশ্নটা ছিল বিএনপি থাকবে কিনা, মানে এই Of জায়গাটা course, থাকবে না। বিএনপি তো হ্যাঁ। আদর্শের জন্যই তো লড়াই সংগ্রাম করছে। এবারে আসি, এই যে ইন্টারভিউর কথা বললাম, এটা বিবিসি বাংলায় আপনি জানেন। জি। কিন্তু আসলে আমি যদি একটু মানে স্পষ্ট করে বলি, দুটি গণমাধ্যমে দেখলাম, বিবিসি বাংলা এবং ফিনান্সিয়াল টাইমস রাইট। পত্রিকা, এবং দুটোই ব্রিটিশ গণমাধ্যমে তিনি, এই তো এবং সেখানে মানে বিবিসি বাংলা তো বিবিসির অংশ, সেই অর্থে দুটি বিবিসি ব্রিটিশ বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আছে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন আছে, রাইট। বাংলা হলে তো বাংলাদেশীদের জন্য এটা। বাংলাদেশীদের জন্য, রাইট। তো ১৭ বছর পরে তিনি গণমাধ্যমে প্রথমবারের মতো আমার সাক্ষাৎকার দেখলাম সরাসরি, এবং জি। সেখানে এইটা আসলে বিএনপি প্রবাসী নেতৃত্ব দেশে ফেরার এবং নির্বাচন সামনে রেখে সক্রিয় হওয়ার ইঙ্গিত কিনা? এটা ইঙ্গিত হবে কেন? সরাসরি। এটা তো দলের থেকেও বলা হয়েছে আগে, এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজেই বলেছেন হ্যাঁ। তিনি দেশে আসছেন হ্যাঁ। এবং নির্বাচনে খুব অংশগ্রহণ শিগগিরই তার করছেন। সময় এরকম বলেছেন। এক্সাক্টলি। কবে আসছেন তিনি? এটা তো ইঙ্গিতের কিছু নাই, হ্যাঁ, কিন্তু কবে আসছেন? স্পষ্টই করেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো নির্বাচনে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া শুরু হবে, তার আগেই তো উনাকে আসতে হবে। খুবই স্বাভাবিক এটা। নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে এর আগে তো ফর্মালিটি স্টার্টস। তো তার আগেই তো উনাকে আসতে হবে। মিডিয়া নিয়ে বাইরের মিডিয়াতে কথা বললেন উনি, দুটি ব্রিটিশ গণমাধ্যমে। বাংলাদেশের মিডিয়া নিয়ে একটু কথা বলি। বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় বিএনপি ঘরানার বা বিএনপি নেতাদের অনেকের বা বিএনপি সঙ্গে পরিচিত এরকম অনেকের অনেক টেলিভিশন এবং বড় বড় গণমাধ্যমের এটাকে হচ্ছে অনুমতি দেওয়া হয়েছে। এখন একটা অভিযোগ এসছে যে বাংলাদেশে যে ৫০টা মিডিয়া আছে তার মধ্যে ৪০টাই বিএনপি নিয়ন্ত্রণ করছে। এটা এনসিপির পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয়েছে। মানে কোনটার মালিকানা আছে, কোনটা নিয়ন্ত্রণ করছে। এই অভিযোগের জবাবে কি বলবেন? অভিযোগ যে কেউ করতে পারেন, কিন্তু না, আপনারা করছেন কিনা? মানে ৪০ টা মিডিয়া আপনারা নিয়ন্ত্রণ করছেন কিভাবে? বিএনপি তো আর আপনার মিডিয়ার নিয়ন্ত্রণ থাকে হলো যিনি প্রেস মিনিস্টার থাকেন, অর্থাৎ কি মিনিস্ট্রিটা তো নতুন করে করেছে এবার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মিডিয়ার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে তথ্য সম্প্রচার। না, সেটা তো খাতা কলমে। না, মানে বিএনপি হচ্ছে সামর্থ্যের জায়গা থেকে। কিভাবে সামর্থ্যের জায়গা থেকে থাকবে? আপনি একজনকে দেখান যে বিএনপির এই দায়িত্বশীল পদে থেকে এই টেলিভিশন বা এই পত্রিকাটা চালাচ্ছে, সিঙ্গেল ওয়ান করেন। যদিও আমরা কালকে খবরের কাগজে দেখলাম এনসিপি ২ নেতা ২ টেলিভিশনের লাইসেন্স পেয়েছেন এবং পদ সহ। আপনি একটা নেতা দেখান বিএনপির দায়িত্বশীল যে তিনি বিএনপির এই পদে আছেন এবং এই টেলিভিশনের মালিক। একজনকে দেখান বা এই পত্রিকার মালিক। আচ্ছা, নেক্সট এবং লাইভ টেলিভিশন, এই দুটো নিয়ে তারা কথা বলছেন। আমি জানি না, আমি খবরের কাগজে পড়েছি দুটো টেলিভিশন। নেক্সট একটা নাম টেলিভিশনের, আর একটা হচ্ছে লাইভ টেলিভিশন। এখন এই দুটোর ব্যাপারে যারা যাদের নাম এসেছে, একজন এনসিপির, একজন হচ্ছে সাবেক ছাত্র নেতা আর কি, মানে সমন্বয়ক। এখন তারা বলছেন ওই ঘরানার, তারা আবার এটা বলছেন একজনে কখনো পায় না, এর মধ্যে তার আসলে সামর্থ্য নেই, তার নামটা এসেছে, কিন্তু অনেক মানুষ আছে এটার মধ্যে যারা আসলে বিএনপির মূলত। নামগুলো প্রকাশ করুক। ওকে, নামগুলো প্রকাশ করুক। তাহলে বিএনপির নামগুলো যদি কেউ থেকে থাকেন, নামগুলো প্রকাশ করুক, তাইলেই তো হয়ে যায়। আচ্ছা, দেখুন বিএনপির দায়িত্বশীল, অর্থাৎ তখন আপনি একজনকে বিএনপি বলতে, আমাকে আপনি বিএনপির একজন কর্মী বলতে পারেন বা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ পদে আছে সেটা বলতে পারেন। একজন যদি বিএনপিকে সমর্থন করে, ইউ ক্যান নট লেবেল হিম as বিএনপি লিডার। না, বিএনপি লিডার হিসেবে করতে পারে, কিন্তু বিএনপি ঘরানার, বিএনপির আমরা অনেক সময় রাজনৈতিক দলে দেখেছি যে তাদের সঙ্গে যারা চলেন তাদের নামে এরকম। কেউ যদি বিএনপিকে ভোট দেয়, এই ভোটটা আজকে বিএনপি দিচ্ছে, আগামী দিন তো আরেকজনকে দিতে পারে। বাট বিএনপির দায়িত্বশীল জায়গা থেকে কেউ আছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আগামীতে বিএনপির আরো টেলিভিশন বা বড় পত্রিকা
এরকম গণমাধ্যম আনার পরিকল্পনা আছে কিনা, এবং আপনারা মনে করেন কিনা বর্তমানে যে টেলিভিশন এবং পত্রিকার যে সংখ্যা রয়েছে, গণমাধ্যমের সংখ্যা, এটা আরো বাড়তে পারে বা হওয়া উচিত কিনা, এবং আপনারা করবেন কিনা? আমি এই জায়গায় এইভাবে বলবো, আমি ৭১-এর পরে ৭৫ পর্যন্ত ৪টা সংবাদপত্র ছিল। পরবর্তী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ক্ষমতায় আসার পরে উনি ৪টা থেকে অবারিত মাধ্যম করে দিয়েছেন, ওপেন সাংবাদিকতা করে দিয়েছেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠা করেছেন উনি। তো বিএনপির যাত্রায় শুরু হয়েছে ওপেন আপের মাধ্যমে। তো যদি জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে লাগে, যে কেউ করতে পারে। আমরা চাই যে সংবাদপত্রের অবারিত স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, এবং এভরি স্টেপস অফ এ পলিটিশিয়ান শুড বি স্ক্রুটিনাইজড বাই দ্য মিডিয়া, অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে। সংবাদপত্রকে বা মিডিয়াকে তো এই জন্য ফোর্থ স্টেট বলা হয়। তো সেটা তো বিএনপি অলওয়েজ ওয়েলকাম জানাবে, এখানে রেস্ট্রিকশনের কিছু নাই, আর ভলান্টারিলি ওপেন আপেরও কিছু নাই। বিএনপির শুরুটাই হয়েছে তো ওপেন আপের মাধ্যমে। আপনারা যে পরিবর্তনের কথা বলছেন, যে সংস্কারের কথা বলছেন, মানে এটা এক ধরনের সংস্কারের বিষয় আর কি, মানে যেটা বাংলাদেশে আগে ছিল না, আপনারা পরে চাচ্ছেন, এটা তো এক ধরনের সংস্কার। কিন্তু সংস্কার নিয়ে এই সময় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারাও আছেন, খুব জোরে সোরে আছেন। আমার শেষ প্রশ্ন, আলোচনার শেষ প্রান্তে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে মানে সংস্কারের প্রসঙ্গগুলো এসেছে, যেগুলোতে আপনারা একমত হয়েছেন এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন কিছু কিছুতে, এবং বিএনপি সবচেয়ে বেশি দিয়েছে, এটাও অভিযোগ আছে। তো আপনারা এগুলো আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন, নাকি এটা আসলে এই সময়টা পার করে নির্বাচনটা কোনো মতে সামনে আসুক? এই কথাগুলো হচ্ছে যে বিএনপি চায় কোনো মতে নির্বাচনটা হয়ে যাক, তারপরে এগুলো দেখা যাবে। আপনার কোশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা নিহিত। জি বলেন। নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে। যদি বিএনপি কোন রকম পার করার ইচ্ছা থাকতো, তাইলে তো বলতো যা আছে দেন, আমরা মেনে নিলাম। বিএনপি কিন্তু যখন যা বলে, চিন্তা করে বলে, মিন করে বলে। যেমন আজকে সংস্কার অলমোস্ট অ্যাবাভ 90% সংস্কারই কিন্তু এইগুলা কিন্তু বিএনপি আগেই দিয়েছিল ব্যাক ইন 2023। ওকে, অলমোস্ট 90%। এবং যে কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট, যে 31 দফার কথা, 31 দফা, যে কয়েকটা নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, নোট অফ ডিসেন্ট মানে কিন্তু রিজেকশন না, মানে কিছু কিছু মতদ্বৈততা আছে সেই বিষয়গুলো। আমার এটা তো বিউটি অফ ডেমোক্রেসি। আপনি যদি যা বলবেন আমি যদি তাই মেনে নেই, তাহলে তো আর আলোচনার কোনো বিষয় না। তাহলে তো একটা হ্যান্ড আউট ধরে দিয়ে যে দেখেন এটা আমরা এক্সিকিউট করছি, ইয়েস বলেন। আলোচনাটা কেন? কিছু কিছু বিষয়ে আমার মতানৈক্য হবে, কিছু কিছু বিষয়ে মতৈক্য হবে। তো যে সমস্ত বিষয়ে মানে অলমোস্ট অ্যাবাভ 90% তো মতৈক্য হয়ে গেছে। যে কয়েকটা বিষয় আছে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এবং আমাদের যারা ওখানে গিয়েছেন ওনারা কিন্তু একটা কথা এমফাসাইজ দিয়েছেন যে দেশের স্বার্থকে, সার্বভৌমত্বকে বিবেচনায় রেখে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব, অর্থাৎ বিএনপি ইতিবাচক আছে, সেটাই বলছেন আপনি এইসব বিষয়ে। মানে নোট অফ ডিসেন্ট দেওয়ার মানে তো ইতিবাচক। অনেক ধন্যবাদ কাসের কামাল, আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন। না, আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে দর্শক শ্রোতা অনেকক্ষণ যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে। উপদেষ্টাদের সেফ এক্সিট বিতর্ক নিয়ে আলোচনা শুরু হলো, আরো রাজনৈতিক অন্যান্য বিষয়গুলো আজকের আলোচনায় এসেছে। রাজনৈতিক এমন আরো আলোচনা এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।